চাকুরিজীবী যারা তারা এই 6.5 ঘন্টা পড়লে সে প্রাইমারির জন্য সে উপযুক্ত। গৃহিণী আছেন যাদের সন্তান রয়েছে তাদের জন্য রুটিন আছে, তার একটু ধৈর্য ধরেন, আমি দেখাচ্ছি। মূল শব্দ হচ্ছে পাথর, এর সাথে কি যুক্ত হয়েছে? এর বিভক্তি যুক্ত হয়েছে। দেখেন একার আর র এর, তার মানে মূল শব্দের সাথে অতিরিক্ত কি আছে? র এর আছে। র এর থাকা মানেই হচ্ছে সেটা কি বিভক্তি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের প্রথম এবং সর্ববৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ দিক নির্দেশনামূলক একটি ক্লাস এবং সাথে থাকছে বেশ কিছু প্রশ্নের সমাধান। তো আজকে আমি শুরুতেই যে কথাটি বলবো যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের যে তৃতীয় ধাপ সেটিরও রেজাল্ট হয়ে গেছে, সেটির হয়তো নিয়োগ প্রক্রিয়া দ্রুতই সম্পূর্ণ হয়ে যাবে এবং আমরা আশা করতেছি যে জানুয়ারি চলতি মাস অথবা ফেব্রুয়ারি মাস যে কোনো এক মাসের মধ্যে যে কোনো মুহূর্তেই কিন্তু আপনারা দেখবেন যে বিশাল সংখ্যক পদের সার্কুলার চলে আসবে। তো এই যে সার্কুলারটি আসবে, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গুছিয়ে পড়াশোনা করা। তো আজকে আপনাদেরকে আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম যে অবশ্যই সাথে আপনাদের জন্য খাতা কলমটি থাকে, যাতে করে আপনারা আজকে যে দিক নির্দেশনাগুলো দিব এগুলো আপনারা নোট ডাউন করে নিতে পারেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হওয়ার জন্য কি কি দরকার। আপনি একটা কথা বিশ্বাস করে দেখেন যে বাংলাদেশে 13 গ্রেডের একটা চাকরি, অন্যান্য যে 13 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে 13 গ্রেডের কোনো চাকরি আছে কিনা যে চাকরিটি শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই এরপর সরাসরি ভাইভার মাধ্যমে চাকরিটি হয়ে যায়, এরকম কোনো চাকরি পরীক্ষা আছে কিনা 13তম গ্রেডে? অবশ্যই নাই। আপনি যদি একটু ভালো করে রিসার্চ করেন সেক্ষেত্রে দেখেন যে প্রাইমারি যে শিক্ষক যে চাকরি পরীক্ষাটি আছে এটা অত্যন্ত সহজ। নিজ এলাকায় থেকে, নিজ গ্রামে থেকে বাবা মা পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে কৃষিকাজ সহকারে ব্যবসা বাণিজ্য সবকিছুই আপনি করতে পারতেছেন আপনার ঘরে থেকেই। একদম কি ঘরের খেয়ে ঘরের কি করবেন, আপনি কি করতেছেন? অর্থ নিয়ে আসতেছেন। পাশাপাশি একটা সম্মান রয়েছে। যেমন গ্রাম অঞ্চলে দেখা যায় যে যারা বিসিএস ক্যাডার হয়, শিক্ষা ক্যাডার, এদেরকে মানুষ চিনে না, কিন্তু প্রাইমারি যারা শিক্ষক হয় তাদের কিন্তু অনেক সম্মান, মানে সে হচ্ছে প্রাইমারি টিচার। হ্যাঁ, মানে অনেক একটা সম্মান থাকে। পাশাপাশি দেখেন যে প্রাইমারি শিক্ষক হলে আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি উপজেলা শিক্ষা কর্মকর্তা হতে পারবেন, এটিও যেটাকে বলা হয়, সহজেই হতে পারবেন। যে সার্কুলারটা কিন্তু হয়ে গেছে, পরীক্ষার সামনে আছে একটা, আমরা জানি যে একটা সার্কুলার হয়ে গিয়েছে যেখানে হচ্ছে প্রাইমারি যারা শিক্ষক রয়েছেন সম্মানিত তারা কিন্তু এটাতে হতে পারবেন। আচ্ছা, তো সার্কুলার যে বিষয়টি আছে যে আত্মবিশ্বাসের সাথে কি করা, লক্ষ্য স্থির করা। সবার আগে যেটা দরকার, আমি এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যে প্রাইমারি শিক্ষক হতে গেলে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য স্থির করতে হবে। খেয়াল করেন অনেকেই আছেন যারা প্রচুর পড়াশোনা করেন, অনেক বেশি পড়াশোনা করেন, প্রিপারেশন ভালো, কিন্তু প্রাইমারি পরীক্ষায় আপনি কি হয়ে যাচ্ছেন? অকৃতকার্য হয়ে যাচ্ছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দেখেন, ধরেন যে এই মাসের 20 তারিখে আপনাদের, একটা উদাহরণস্বরূপ বলি যে 20 তারিখে আপনাদের প্রাইমারির কি হচ্ছে সার্কুলার হয়ে যাচ্ছে, পরীক্ষা হবে ধরেন যে এপ্রিল মাসে পরীক্ষা হবে বা মে মাসে পরীক্ষা হবে। এখন দেখেন এর মাঝখানে মে মাসে পরীক্ষা হবে, আপনি প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, মাঝখানে দেখলেন যে বিশাল আর একটা সার্কুলার চলে আসছে, যেমন ধরেন নিবন্ধনের সার্কুলার আসছে, বিসিএস এর সার্কুলার, ব্যাংকের সার্কুলার। তখন কি হয়ে যাচ্ছে? এই যে আপনি প্রাইমারি যে প্রিপারেশনটি নিচ্ছেন তখন আপনার মন মস্তিষ্ক চলে যাচ্ছে এই সমস্ত সার্কুলারের দিকে। তার মানে দেখেন আপনি আপনার লক্ষ্য থেকে কিন্তু কি হয়ে গেলেন? বিচ্যুত হয়ে গেলেন। এটা স্বভাবতই যে বাংলাদেশে যে কোনো একটা চাকরিকে কেন্দ্র করে যে চাকরি পরীক্ষা দিলেই যে সেটা হয়ে যাবে চাকরি, এটা কিন্তু সম্ভাবনা খুবই কম। তো তারপরেও আপনাকে যারা স্পেশালি যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ, মানে প্রাইমারি শিক্ষক হতে চান তাদেরকে উদ্দেশ্য করেই বলতেছি যে প্রথমতই আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি আসলে কি হতে চাই। এই যে মাঝখান থেকে অনেক বিশাল বিশাল সার্কুলার আসবে, এই সার্কুলারগুলোর দিকে আপনি যাবেন, ঝুঁকে যাবেন স্বভাবতই, কিন্তু তাই বলে প্রাইমারি যে জন্য যে প্রিপারেশনটি আছে এটাকে বাদ দিয়ে না। যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি প্রাইমারি শিক্ষকই হবেন, তাহলে আপনাকে অবশ্যই প্রাইমারি শিক্ষকতা ওই পেশাটার মধ্যে বা ওই পড়াশোনার মধ্যে আপনাকে নিয়োজিত রাখতে হবে। পাশাপাশি আপনি যে অবসর সময়টুকু আছে সেই সময়টুকুতে আপনি এই সকল চাকরি নিয়ে আপনি ভাববেন। তো এজন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে লক্ষ্য স্থির করা। আপনার লক্ষ্য থাকতে হবে যে আমি এটাই করব, এটাই হব। যদি আপনার লক্ষ্যটা স্থির থাকে তাহলে সহজেই আপনি হতে পারবেন। পাশাপাশি দেখেন বিগত প্রাইমারি পরীক্ষার এরপরে কি স্টেপ? প্রথমে আপনি লক্ষ্যটাকে স্থির করলেন, এরপর কি কাজ? এরপর হচ্ছে যে বিগত প্রাইমারি পরীক্ষার সময়ের প্রশ্ন বিশ্লেষণ করা। এরপরের ধাপের কাজ কি?
লক্ষ্য স্থির হয়ে গেছে। এরপর যে বিগত যে প্রাইমারি যে প্রশ্ন পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোকে কি করা, সুন্দর করে বিশ্লেষণ করা। সেগুলোকে যদি আপনি বিশ্লেষণ করতে পারেন, সেগুলোকে যদি সুন্দরভাবে বুঝতে পারেন যে কোন কোন টপিক থেকে এসেছে, তাহলে আপনার জন্য অনেকখানি সহজ হয়ে যাবে এটা। এরপর যেটি হচ্ছে 3 নাম্বার, সেটি হচ্ছে মেন্টর নির্বাচন করা। এই মেন্টর বলতে কি বোঝায়, যে আপনি যখন চাকরি পরীক্ষাটি দিবেন, দেখেন ছোটবেলায় যখন আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি কিন্তু একদিনে কথা বলতে শিখেননি। আপনার মেন্টর কে ছিল? আপনার মেন্টর ছিল আপনার বাবা মা, আশেপাশের মানুষজন, ছোট ভাই, বড় ভাই বোন, তারা কিন্তু ছিল আপনার মেন্টর। তাদের সাহায্য ছাড়া আপনি কখনোই কি করতে পারতেন না, কথা বলতে শিখতে পারেননি। পাশাপাশি পড়াশোনাও শিখতে পারেননি। পড়াশোনা শেখার জন্য কোথায় যেতে হয়েছে? মেন্টর হিসাবে স্কুলে যেতে হয়েছে। সেই স্কুল থেকেই কিন্তু আপনি পড়াশোনাটা শিখেছেন, এবং সেই শিক্ষকের কাছ থেকে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? একটা মেন্টর নির্বাচন করতে হবে, যে আপনাকে সকল দিক নির্দেশনাগুলো দিবে, আপনার চলার পথটাকে আরো বেশি কি করে দিবে, সহজতর করে দিবে। এরপর যেটি হচ্ছে সহায়ক বই নির্বাচন, অর্থাৎ বাজারে প্রচলিত অনেক বই আছে, সেই বইগুলো থেকে যে বইটি আপনার কাছে মনে হচ্ছে অনেক বেশি যুগোপযোগী, যেটাকে মনে হচ্ছে আপনার জন্য একদমই পারফেক্ট, সেই বইটাকে আপনি নির্বাচন করতে হবে। সেই বইটাকে নির্বাচন করতে হবে। এই জন্য আপনাকে বাজারে দেখতে হবে যে কোন বইটি থেকে আপনি বেশি সহায়তা পাবেন। পাশাপাশি এমন কিছু বই রয়েছে যেগুলোতে হচ্ছে কি সবাই সাজেস্ট করে এই বইটি কিনো, এই বইটি কিনো, হ্যাঁ, কিন্তু তা করা যাবে না। অর্থাৎ আপনি যে বইটা আপনার কাছে সহজবোধ্য মনে হয়, আপনি সহজে বুঝেন, কারণ সবার বোঝার ক্ষমতা এক না। এজন্য আপনি যে বইটা খুব সহজেই বুঝতেছেন, সেই বইটি আপনি নির্বাচন করবেন। এরপর দেখেন যেটা হচ্ছে যে দৈনন্দিন পড়ার রুটিন। এই যে বিষয়টি দেখেন, দৈনন্দিন পড়ার রুটিন, অর্থাৎ আপনি চাকরিজীবী হন, বেকার হন, অথবা গৃহিণী হন, আপনার একটা দৈনন্দিন একটা পড়ার রুটিন থাকবে। সেটা হচ্ছে নিয়ম মাফিক করতে হবে, হ্যাঁ, প্রতিনিয়ত সেটা রুটিন মেনেই করতে হবে। তো যারা একান্তই প্রাইমারি শিক্ষক হতে চান, একদম আপনার লক্ষ্যই হচ্ছে শুধুমাত্র প্রাইমারি শিক্ষক হওয়া, হ্যাঁ, যদি আপনার লক্ষ্যই থাকে শুধুমাত্র প্রাইমারি শিক্ষক, তাহলে আপনাকে এই 5টি কাজ করতে হবে। একদম এটাকে রুটিন মাফিক করতে হবে, যে সবার আগে লক্ষ্যটাকে স্থির করবেন যে আমি প্রাইমারির জন্যই পড়বো, আর অন্য কিছু না, শুধুমাত্র প্রাইমারির জন্যই। তাহলে এটা আগে লক্ষ্য স্থির করা। 2 নাম্বার যেটা হচ্ছে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এগুলো নিয়ে আগে বিশ্লেষণ করবেন। বিশ্লেষণটা কি, আমরা কি জব সলিউশন দেখে কি করি, বিগত সালের প্রশ্নগুলো সমাধান করি, ব্যাখ্যা করি না, তারও আগে যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল, এই কাজটা করবেন। এরপর 3 নাম্বার হচ্ছে যে সহায়তার জন্য অবশ্যই একজন মেন্টরকে রাখবেন। সেই মেন্টর আপনাকে দেখিয়ে দিবে যে কিভাবে পড়তে হবে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে সহায়ক বই নির্বাচন করতে হবে, এবং সর্বশেষ যেটা হচ্ছে দৈনন্দিন পড়ার রুটিন। এই 5টি কাজ আপনাদের কিন্তু করতে হবে, এবং আজকে আপনাকে দেখাই দিব এই 5টি কাজ কিভাবে করবেন। এটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব, যাতে করে আপনাদের কি হয়ে যায়, এই প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয়ে যায়। সবার আগে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য স্থির করা। এই লক্ষ্য স্থির করার ক্ষেত্রে যে কাজগুলো আপনাকে বেশি গুরুত্ব দিবে, সেটি হচ্ছে 1 নাম্বার সেটি হলো ইতিবাচক মনোভাব। সবসময় ইতিবাচক হবেন। আপনি ইংরেজিতে দুর্বল, আপনি গণিতে দুর্বল, কোনো ব্যাপার না। আপনি যেখানেই দুর্বল হন না কেন, কোনো ব্যাপার না। এটা মনে করবেন যে এগুলো কোনো ব্যাপারই না, আমি 3 মাস প্রিপারেশন নিব, 4 মাস প্রিপারেশন নিব, এটা আমার জন্য একদম সহজ হয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখবেন ইতিবাচক মনোভাব। অভাব অনটন যত কিছু থাক না কেন, ইতিবাচক মনোভাব থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে কি, নিজের প্রতি ইতিবাচকতা। আপনাকে নিজের প্রতি কি হতে হবে, ইতিবাচক হতে হবে। নিজের প্রতি অবশ্যই ইতিবাচক হতে হবে, যে আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আমি না পারলে আর কেউ পারবে না। নাম্বার যেটি হচ্ছে সেটি হলো, মনে রাখবেন যে পাশাপাশি হচ্ছে আপনার লক্ষ্যটাকে স্থির করা। পাশাপাশি কি করা, আপনার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটাকে স্থির করা। 4 নাম্বার যেটি হচ্ছে লক্ষ্য অনুযায়ী কাজ করা। শুধু লক্ষ্য স্থির করলেন তা কিন্তু না, আপনার লক্ষ্য অনুযায়ী কি করতে হবে, লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে, কাজ করা। 5 নাম্বার যে মনোভাবটি থাকতে হবে সেটা হচ্ছে প্রশংসার মনোভাব থাকতে হবে। সর্বদা প্রশংসা করবেন, প্রশংসার মনোভাব বুঝেন। ধরেন যে আপনি আজকে সকালে উঠে 1 ঘন্টা পড়াশোনা করছেন, আপনি নিজের প্রশংসা করেন, বা আজকে আমি এত সুন্দর পড়েছি, তাহলে দেখলেন যে নিজেকে কি করলেন, আপনি উৎসাহিত করলেন, নিজের প্রশংসা করবেন। ওয়াও, এই প্রশ্নটি আমি এত সুন্দর করে সমাধান করেছি, এই ম্যাথটি আমি এত সুন্দর করে সমাধান করতে পারি, আমি তো পারি। এই যে নিজের প্রশংসা করা, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। যেদিন আপনি নিজের প্রশংসা করতে পারবেন, মনে রাখবেন সেদিন থেকে আপনার সফলতাটা কি হয়ে যাবে, পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রশংসার মনোভাব থাকতে হবে। 6 নাম্বার যে বিষয়গুলো আপনার ভিতর থাকতে হবে সেটা হচ্ছে কি, সেটা হলো যে মানে অপরের কাছ থেকে যেটাকে বলা হয় কি তিরস্কার গ্রহণ করার মতো ক্ষমতা থাকতে হবে। তিরস্কার গ্রহণের কি থাকতে হবে, মনোবল থাকতে হবে। তিরস্কার গ্রহণের মনোবল। অনেকেই তিরস্কার করবে, পরিবারে বাবা মা বলবে, ভাই বোন বলবে, প্রতিবেশী বলবে,
আত্মীয় স্বজন বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি চাকরি পড়াশোনা শেষ করছো 5 বছর আগে, হ্যাঁ 5 বছর আগে, এখনো তোমার চাকরি হলো না, তোমার কি হবে না, তোমার দ্বারা চাকরি সম্ভব না। এই যে তিরস্কার যে করছে, এটা শুনে কিন্তু মন খারাপ করা যাবে না, তিরস্কার আসবেই। আপনি যদি না খেয়ে থাকেন, আপনার ঘরে কেউ খাবার কিন্তু দিয়ে যাবে না, আপনার খাবারটা আপনাকেই অর্জন করতে হবে। তাহলে আমি কেন অপরের কথায় আমি মন খারাপ করব? মন খারাপ করার কোনো দরকার নেই। যেদিন আপনার চাকরি হবে সেদিন দেখবেন আপনার ওই পাশের লোকগুলো যারা তিরস্কার করেছে তারাই আপনার বুকে এসে কি করবে, আপনার পিঠে চাপিয়ে বলবে যে বাহ, তোমার মতো মেধাবী ছেলে, তোমার মতো মেধাবী মেয়ে আমাদের গ্রামে আর একটিও নাই। ওই লোকগুলাই কিন্তু বলবে যে লোকটা আপনাকে তিরস্কার করতেছে। তাহলে আপনি ভাবেন যে সে তিরস্কার করুক, এই তিরস্কার গ্রহণের মনোবলটা আপনাদের থাকতে হবে। তাহলে এই কাজগুলো করতে হবে, আত্মবিশ্বাসের জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি। এবং আমি যেটা বারবারই বলে থাকি যে নিজের সাথে কথা বলা, নিজেকে সময় দেওয়া। আরেকটি পয়েন্ট হচ্ছে নিজেকে সময় দেওয়া। নিজেকে আপনি কিভাবে সময় দিবেন? নিজেকে এই যে পড়ার মাঝে সবসময় শুধু পড়বেন তা কিন্তু না, নিজেকে সময় দিতে হবে। সেই সময় হচ্ছে সপ্তাহে একদিন আপনাকে ঘুরতে যেতে হবে, আপনাকে কোনো একটা জায়গায় ঘুরতে যেতে হবে। হ্যাঁ, যে সেটা যেখানেই হোক না কেন, আপনার পাশে ধান ক্ষেত হোক না কেন, আপনার পাশে একটা গাছ বাগান হোক না কেন, যে কোনো একটা জায়গায় আপনি কি করেন, একটু মনোবলটাকে ফ্রেশ করে নিয়ে আসেন, আপনার মন মানসিকতাকে একটু ফ্রেশ করে নিয়ে আসেন। এই কাজগুলো করতে হবে। পাশাপাশি নিজেকে সময় দেওয়ার ব্যাপারে আরেকটা কাজ করতে হবে, সেটি হলো কি, যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে সেটি হচ্ছে কি বলেন দেখি, নিজেকে সময় দেওয়া। নিজেকে সময় দেওয়া মানে নিজের সাথে কথা বলা। সবসময় প্রতিদিন নিজের সাথে কথা বলবেন, আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আমি আসলে কে, আমি কে, আমি একটা মানুষ। আইনস্টাইন কে ছিল? সেও একটা মানুষ ছিল। তারপর হচ্ছে যেটাকে বলা হয় কি মার্ক জুকারবার্গ, সে কি ছিল? সেও মানুষ ছিল। তাহলে সে যদি পারে, আমি কেন পারবো না? আমার মস্তিষ্কের ওজন যা, তার মস্তিষ্কের ওজনও তা। সে 1 মিনিটে এত ইনকাম করে, এত ডলার, তাহলে আমি কেন প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবো না প্রাইমারি শিক্ষক হয়ে? ভাই কেন পারবো না? অবশ্যই আমার দ্বারা সম্ভব। এই যে নিজেই নিজেকে মোটিভেশন দিবেন। আপনারা দেখেন মোটিভেশন পাওয়ার জন্য, যেমন অনেকে একজন বলেছেন যে এই মোটিভেশনের কথাগুলো অনেক সুন্দর লাগে, এই যে কেন আপনারা আমাদের কাছে আসবেন, আপনি নিজেই নিজেকে মোটিভেট করেন, নিজেই নিজেকে উৎসাহ দেন। এটা করতে হবে। আপনি যখন নিজেই নিজেকে উৎসাহ দিবেন, দেখেন আপনার মতো, মানে আপনার জন্য আপনার চেয়ে আপনজন আর কেউ না। আপনার আপন একমাত্র আপনি নিজেই। তো এই জন্য যেহেতু আপনার আপন, কারণ আপনাকে আপনি কখনোই ছেড়ে যাবেন না, আপনাকে ছেড়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পুত্র সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু আপনাকে আপনি কখনো ছেড়ে যাবেন না। যেহেতু আপনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, তাহলে কেন আপনি অপরের কথায় হতাশ হবেন? কেন আপনি নিজেকে সময় দিবেন না? এজন্য নিজেকে কি করতে হবে? সবসময় নিজেকে সময় দিতে হবে, সবসময় সময়টা বরাদ্দ থাকবে নিজের জন্য। তাহলে ঠিক এভাবেই আপনাকে কি করতে হবে? আত্মবিশ্বাসের সাথে সঠিক যে লক্ষ্যবস্তু রয়েছে সেটাকে আপনাকে স্থির রাখতে হবে। এরপর যেটি হচ্ছে 2 নাম্বার যে পয়েন্টটি বলেছিলাম, সেটি হচ্ছে কি, যে বিগত যে প্রাইমারি পরীক্ষা হয়েছে, হ্যাঁ বিগত যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেই প্রাইমারি পরীক্ষার প্রশ্নটাকে বিশ্লেষণ করতে হবে। তো এখন বিশ্লেষণ তো এটা আপনারা পেয়েই যান, এটার জন্য আপনাকে বেশি কাজ করতে হবে না। এটা আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন, তাই না? সবার কাছ থেকে পাচ্ছেন। তো এখানে দেখেন যে আপনাকে, যেমন আমি বাংলা নিয়ে কথা বলি, আমি প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আপনাকে দিব, হ্যাঁ আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন এখানে 2022 সাল, এখানে 2023 সাল ভিত্তিক কি আছে প্রশ্নের এখানে বিশ্লেষণ দেওয়া আছে, আপনারা দেখতেই পারতেছেন। আমি অল্প কয়েকটা টপিকের কথা বলবো। যেমন দেখেন যে বানান শুদ্ধি, একটা টপিক বলি বাংলা থেকে। বানান শুদ্ধি দেখেন যে 2022 সালে প্রথম যে ধাপ হয়েছিল সেখানে একটা প্রশ্ন আসছে, দ্বিতীয় ধাপে এসেছিল 3টা প্রশ্ন, তৃতীয় ধাপে এসেছে কয়টা? একটা প্রশ্ন, টোটাল এসেছিল 5টা প্রশ্ন। 23 সালে দেখেন প্রথম ধাপে একটা আসছে, দ্বিতীয় তৃতীয় ধাপে কিন্তু আসেনি। তাহলে দেখেন এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এরপর যেমন একটা টপিক দেখি সমাস, 2022 সালে দেখেন প্রথম ধাপে এসেছে 1টি, তৃতীয় ধাপে এসেছে 2টি। একইভাবে দেখেন 2023 সালে প্রথম ধাপে এসেছে 1টি, তৃতীয় ধাপে এসেছে 2টি। দেখেন এখানে কিন্তু মিল আছে, আপনাকে বুঝতে হবে যে টপিকের সাথে কোন টপিকের মিল আছে। দেখেন সমাসটা দেখেন 1 2, প্রথম ধাপ তৃতীয় ধাপ, 1 2, এখানেও দেখেন প্রথম ধাপ তৃতীয় ধাপ, 3টা আসছে। তার মানে এইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনাকে, মানে আপনার জন্য এই যে বিষয়টা হচ্ছে যে প্রাইমারি চাকরি পাওয়াটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে দেখেন এখানে টপিকগুলো দেখতে পারতেছেন, হ্যাঁ তাই যেমন দেখেন কারক বিভক্তি, 2022 সালে 3 ধাপে এসেছিল 2টি, 23 সালে এসেছে 4টি। তাহলে আপনি বুঝতেই পারলেন যে কোন টপিকের উপর আপনাকে কি দিতে হবে, গুরুত্বটা দিতে হবে। এরপর দেখেন অন্যান্য যে টপিকগুলো রয়েছে, দেখেন এখানে ধারাবাহিকভাবে, হ্যাঁ এখানে দেখেন যেমন পদ প্রকরণ, 2022 সালে দেখেন 4টি প্রশ্ন আসছে, 23 সালে কিন্তু আসেনি। তার মানে 23-এ যেহেতু আসেনি, আপনাদের কি করতে হবে, সামনের বছর আসার সম্ভাবনা রয়েছে। এই যে একটা ধারণা আপনি পেয়ে গেলেন।
এই একটা ধারণা আপনি পেয়ে গেলেন। এখানে ধারাবাহিকভাবে কি আছে, প্রতিটা টপিকের নাম আছে। এরপর দেখেন যে বাংলা সাহিত্য থেকে যদি আমি আলোচনা করি, দেখেন যে পংক্তি ও চরণ, এই পংক্তি এবং চরণ থেকে দেখেন 2022 সালে 3 ধাপে মোট 9টি প্রশ্ন এসেছিল, যেটা 2023 সালে মাত্র 1টি প্রশ্ন আসছে। দেখেন কয়টি আসছে, 1টি প্রশ্ন আসছে। একইভাবে দেখেন গ্রন্থ ও রচয়িতা, এই টপিক থেকে এসেছিল 3টা প্রশ্ন 2022 সালে, 23 সালে এসেছে মাত্র 11টি প্রশ্ন, মাত্র 11টি। এই জন্যই বললাম যে অনেক বেশি আসছে, এই তুলনায় কি আসছে, অনেক বেশি আসছে, এই জন্য বলেছি মাত্র 11টি। তাহলে দেখেন এই বিষয়টি, তাহলে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে টপিকগুলো কোথা থেকে এসেছে। এরপর যদি ইংরেজির কথা বলি, দেখেন ইংলিশ গ্রামার থেকে, দেখেন ভোকাবুলারি, এই ভোকাব থেকে কয়টি প্রশ্ন এসেছে, 22 সালে 7টি প্রশ্ন এসেছে 3 ধাপে, 23 সালে কিন্তু আসেনি। দেখেন 23-এ কিন্তু আসেনি। এবং মজার যে বিষয় দেখেন সেন্টেন্স কারেকশন যেটাকে বলা হয়, 22-এ এসেছিল 10টি প্রশ্ন 3 ধাপে, 23-এ কিন্তু আসেনি। আবার দেখেন অন্যান্য যেটি টপিক আছে, যেমন দেখেন পার্টস অফ স্পিচ, এটি এসেছিল 2022 সালে টোটাল 6টি এসেছিল, 23 সালে এসেছে কয়টি, 9টি প্রশ্ন এসেছে। তাহলে এভাবে যদি আপনারা এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে যদি আপনি একটু চর্চা করেন, অর্থাৎ আপনাকে, আমরা যেটা কাজ করি যে সার্কুলার হয়ে গেছে, পড়াশোনা শেষ, অনার্স শেষ করেছি, এখন আমাকে চাকরির পরীক্ষার পিছনে ছুটতে হবে। এই ছুটতে গিয়ে কি করি আমরা, একদম বাজার থেকে যত বই আছে, আশেপাশে মানুষ থেকে বেশি কি হই, মোটিভেটেড হয়ে একদম এক বস্তা বই নিয়ে এসে টেবিলের সামনে রেখে দিই, রেখে দিয়ে একদম পড়াশোনা শুরু করি। শেষ পর্যন্ত পরীক্ষার আগে মাথা গরম হয়ে যায়, এত বই কি পড়বো না পড়বো। ভাই এভাবে করার তো কোনো প্রয়োজন নাই। আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সোজা যদি হাত দিয়ে খেতে পারেন, তাহলে আপনি কেন হাতটাকে পিছন দিয়ে বাঁকিয়ে নিয়ে আসবেন, এত কষ্ট করার কি দরকার। আপনি সোজা কি করবেন, প্লেট থেকে খাবার নেবেন, মুখের মধ্যে দিয়ে কি করবেন, সেটাকে গলৎকরণ করে ফেলবেন। তাহলে আপনি এত কষ্ট করা কি দরকার। এই জন্যই প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে হাতকে কিভাবে, ভাত মাখিয়ে কিভাবে সহজ পথে আমি মুখের কাছে আনতে পারি, এটা আগে শিখতে হবে। এটা যদি শিখতে পারেন তাহলে আপনার কি ভাত খাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক একইভাবে এই কাজগুলো করতে হবে আপনাদেরকে। এরপর দেখেন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে দেখেন এই যে টপিকগুলো আছে, ভয়েস থেকে দেখেন এখানে 2টা আসছে, 23-এ আসছে 1টা। আবার দেখেন যে রাইট ফর্ম অফ ভার্বস, 22-এ আসছে 5টা এবং 23-এ আসছে 4টা। তাহলে দেখেন এই যে টপিকগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কিভাবে আসে। এবার দেখেন ইংলিশ লিটারেচার, লিটারেচার দেখেন অথর্স নেম, বিভিন্ন লেখকের নাম 2022 সালে এসেছিল 2টা, 23-এ এসেছে কয়টি, 5টি আসছে। একইভাবে দেখেন যে টোটাল, দেখেন টোটাল প্রশ্ন যদি আসে, হ্যাঁ 2টা আসছে 2022 সালে, 23 সালে আসছে টোটাল কয়টি, 6টি প্রশ্ন। তার মানে দেখেন লিটারেচার থেকেও বেশ কিছু প্রশ্ন আপনাদের জন্য বেশি বেশি গুরুত্ব রয়েছে। পাটিগণিতের ক্ষেত্রে দেখেন আমি প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যদি আপনারা ধৈর্য ধরে আজকের ক্লাসটি করেন। এজন্য আমি বলেছিলাম যে আজকে যারা ক্লাসটি করবেন খাতা কলম যেন সাথে থাকে, এতে করে কি হবে আপনার জন্য এই যে প্রিপারেশন নেওয়াটি অনেক বেশি সহজ হয়ে যাবে। এই কথাটি কিন্তু আপনাদেরকে বলেছি, জি অবশ্যই। এবার দেখেন যে সংখ্যার ধারণা দেখেন, হ্যাঁ এখানে দেখেন যে 22 সালে আসছে 8টা প্রশ্ন, 23-এ দেখেন 14টি প্রশ্ন এসেছে শুধুমাত্র সংখ্যা থেকেই। তাহলে এখান থেকে কি করলেন আপনি বুঝে নিলেন। এরপর দেখেন যেমন সুদ কষা এখানে আছে, হ্যাঁ 22 সালে দেখেন কোনো প্রশ্নই আসেনি, 23-এ এসেছে কয়টি, 5টি প্রশ্ন এসেছে। এভাবে ধারাবাহিকভাবে যে টপিকগুলো আছে এই টপিকগুলো আপনাকে দেখে নিতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন বয়স, বয়স দেখেন 22 সালে মাত্র 2য় ধাপে একটা আসছে, 23-এ আসেনি, তার মানে বয়সটা আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক না। এটা কি করলেন আপনি বুঝতে পারলেন। এরপর যদি খেয়াল করি পাটিগণিতের যে অন্যান্য অধ্যায়গুলো আছে, যেমন ভগ্নাংশ থেকে 22-এ এসেছে 4টা, 23-এ কিন্তু আসেনি। এই যে এভাবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এরপর দেখেন অনেকগুলো টপিক আছে, নল চৌবাচ্চা 22-এ একটা মাত্র এসেছে, 23-এ কিন্তু আসেনি। তাহলে এভাবে আপনাদেরকে বুঝতে হবে। এরপর যদি দেখি যে বীজগণিতের ক্ষেত্রে যেমন দেখেন মান নির্ণয়, বীজগণিতে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো দেখেন যে এখান থেকে প্রশ্ন আসবেই। এর মধ্যে যেমন দেখেন সেটা হচ্ছে ধারা থেকে প্রশ্ন কিন্তু আসে, দেখেন 23-এ 6টা আসছে, 22-এ 4টা আসছে। এরপর দেখেন যে মান নির্ণয় 23-এ এসেছে 3টা, 22-এ এসেছে 4টা। একইভাবে দেখেন সরল সমীকরণ 4টা আসছে 22-এ, 23-এ এসেছে 3টা। এরপর দেখেন যে সূচক লগারিদম, দেখেন এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে আপনি বুঝতেই পারলেন যে বীজগণিতের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো আপনার জন্য পড়তে হবে। এটাও আপনার একটা কি হয়ে গেল, স্বচ্ছ একটি ধারণা হয়ে গেল। এরপর যদি দেখি জ্যামিতির ক্ষেত্রে একই অবস্থা, যেমন কোণ থেকে প্রশ্ন আসে, বর্গক্ষেত্র থেকে এসেছে, রম্বস, বৃত্ত, এই যে টপিকগুলো রয়েছে এগুলো আপনাকে পড়তে হবে, শুধুমাত্র এই টপিকগুলোই। বাংলাদেশ বিষয়গুলি দেখেন এমনই, দেখেন যেমন মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন 22-এ একটা আসছে, 23-এ আসছে কয়টা, 2টা প্রশ্ন আসছে। অন্যান্য যে টপিকগুলো আছে দেখেন এখানে শিল্প সংস্কৃতি থেকে 22-এ কোনো প্রশ্ন আসেনি, 23-এ আসছে কয়টা, 4টি প্রশ্ন এসেছে। তাহলে এইভাবে দেখেন প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে আসতেছে। বাংলাদেশ বিষয়গুলো যে অন্যান্য টপিকগুলো আছে দেখেন বেশ কিছু টপিক আছে, এই যে দেখেন সঙ্গীত রচয়িতা, এরপর দেখেন ভৌগোলিক নির্দেশক, পঞ্চবার্ষিক পরিকল্পনা, নারী শিশু, চলচ্চিত্র, পদ্মা সেতু, মেট্রো রেল, কৃষি সম্পদ, সাম্প্রতিক,
দেখেন এই টপিকগুলো থেকে 22 প্রশ্ন আসে, 23 কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তার মানে বুঝতেই পারতেছেন যে কোন বছরের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা বুঝতেই পারতেছেন। এরপর যদি দেখি, এরপর দেখেন আন্তর্জাতিক বিষয়গুলি, এখানে দেখেন যে সাম্প্রতিক থেকে আন্তর্জাতিকে 3টা প্রশ্ন আসছে 23-এ, এসডিজি থেকে দেখেন প্রশ্ন আসছে, সদর দপ্তর থেকে দেখেন প্রশ্ন আসে। তাহলে এই যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, এটা আপনার একটা কি হয়ে গেল, পূর্ব একটা ধারণা হয়েই গেল। এরপর যদি দেখি দৈনন্দিন বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, এখান থেকে দেখেন যে কি থেকে টপিক থেকে প্রশ্ন আসে। দেখেন ইনপুট আউটপুট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভিন্ন প্রকার যে বিদ্যা রয়েছে, মানবদেহ এবং রক্ত, রোগ ব্যাধি, এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো থেকে 23-এ কিন্তু প্রশ্ন আসছে। তাহলে দেখেন এখানে দেখেন যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাদেরকে অধ্যয়ন করতে হবে এবং সেটা বিশ্লেষণ করে। এরপর দেখেন ভূগোল ও পরিবেশ, দেখেন আহ্নিক গতি, বায়ুমণ্ডল, জলবায়ু, দুর্যোগ। তার মানে এই 4টা টপিক পড়লেই কিন্তু আপনাদের জন্য যথেষ্ট। এরপর হলো কি মেন্টর নির্বাচন। মেন্টর বলতে কি বোঝায়? এখন তো আপনি স্কুল কলেজে ভর্তি হতে পারবেন না, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, যেহেতু এটা হচ্ছে চাকুরির বাজার। তো চাকুরির বাজারে অবশ্যই আপনাকে মেন্টর হিসাবে কি করতে হবে, যে কোনো একটা প্রতিষ্ঠানে সাহায্য নিতে হবে, যে সকল প্রতিষ্ঠান কি করে, চাকুরি নিয়ে কাজ করে বা চাকুরি প্রত্যাশী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে। হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠান বেছে নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাছতে হবে কি করে, যে কোন প্রতিষ্ঠানটা সর্বোচ্চ সেবা দেয়, কোন প্রতিষ্ঠান থেকে চাকুরি প্রত্যাশীদের আশাটা বেশি পরিপূর্ণ হচ্ছে, কোন প্রতিষ্ঠানে আমরা মেন্টর হিসেবে বাছাই করলে দেখা যাচ্ছে যে আমার চাকরি পাওয়াটা অনেক বেশি সহজ হবে। এখানে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা বিদ্যাবাড়িকে বেছে নেন, আপনি অমুককে বেছে নেন, তমুককে বেছে নেন, এটা বলবো না। এটা হচ্ছে আপনার বিবেকের বিষয়। এখন হচ্ছে চোখ কান খোলা, চারিদিকেই কি সবকিছু আপনার জন্য কি ওপেন, এটা হচ্ছে কি এখন বিশ্বায়নের যুগ, যেহেতু সবকিছুই আপনার চোখের সামনে ভেসে উঠতেছে। তো এখান থেকে আপনাকে বাছাই করতে হবে যে আমার জন্য কোন মেন্টরটি বাছাই করাটা জরুরি, বা কোন মেন্টর আমার জন্য বেশি উপযুক্ত, এটা হচ্ছে আপনার দায়িত্ব। তো এই ক্ষেত্রে অবশ্যই মেন্টর বাছাইয়ের আগে অবশ্যই আপনারা দেখবেন কি, বিগত মেন্টর বাছাইয়ের ক্ষেত্রে যেটা দেখবেন যে বিগত বছরের সফলতা দেখবেন, সব সময় বিগত বছরের সফলতাটা আপনারা খেয়াল করবেন, যে বিগত বছরের সফলতা এটা দিবেন। 2 নাম্বার হচ্ছে তারা কি মানের সেবা দেয়, তারা যে আপনাদেরকে সেবা দিচ্ছে, সেই সেবা হতে পারে লাইভ দিচ্ছে, সেই সেবা হতে পারে আপনাদেরকে প্রশ্ন সমাধান দিচ্ছে, সেই সেবা হতে পারে অন্য কোনো সেবা হতে পারে চাকরি সংক্রান্ত। হ্যাঁ, আচ্ছা, ডিগ্রি পাস করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা প্রাইমারি? না, ডিগ্রি করে প্রাইমারিতে আবেদন করা যাবে না, আপনাকে 2 বছর মেয়াদি যে মাস্টার্স আছে সেটা কমপ্লিট করে তারপর দিতে হবে। কারণ এখানে 4 বছর মেয়াদি কি চাই, অনার্স যেহেতু চেয়েছে, এই জন্য আপনারা যারা 3 বছর মেয়াদি ডিগ্রি করেছেন তাদেরকে অবশ্যই 2 বছর মেয়াদি মাস্টার্স কমপ্লিট করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, অবশ্যই সেবাটা দেখতে হবে। 3 নাম্বার দেখতে হবে তাদের শিক্ষক কেমন, অর্থাৎ যারা মেন্টর আমাকে যারা দিক নির্দেশনা দিবেন সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা কেমন, সেটা আপনাদেরকে বাছাই করতে হবে যে শিক্ষকরা কেমন, আসলে তারা কেমন। হ্যাঁ, তারা কি শুধু ভালো পড়ায়, তাদের ভিতর মাধুর্যতা আছে কিনা, তাদের ভিতর নমনীয়তা আছে কিনা, তাদের ভিতর ভদ্রতা আছে কিনা, তাদের ভিতর জ্ঞান আছে কিনা, বোঝানোর কৌশল ক্ষমতা কেমন, এই টোটাল বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে আপনি মেন্টর নির্বাচন করবেন। 4 নাম্বার হচ্ছে দেখতে হবে যে তাদের যে উপাদান যেগুলো আছে, যেমন লেকচার শিট, বই, এগুলোর মান কেমন। এই উপাদান যেমন বই, লেকচার শিট, এগুলো কেমন মানের সেটা আপনাকে দেখতে হবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনার জন্য মেন্টর নির্বাচনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা কি করি যে দেখা যাচ্ছে যে ফেসবুকে লাইভ দেখতেছি, খুব ভালো লাগছে, হঠাৎ করে ভর্তি হয়েছে, না, এই কাজটি করবে না। আপনাকে কি করতে হবে, অবশ্যই মেন্টর নির্বাচনের আগে অবশ্যই দেখতে হবে যে বিগত বছর তাদের সফলতার হার কেমন, তাদের সেবা দানের পদ্ধতি কেমন, সেবা কেমন, তাদের শিক্ষক মন্ডলী কেমন, তাদের উপাদান, লেকচার শিট, বই, এগুলো কেমন, কতটা কমন উপযোগী, এই বিষয়গুলো দেখেই মেন্টর নির্বাচন করতে হবে। এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। তো মেন্টর হিসাবে যেটি আছে যে আমাদের এখানে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যদি কারো ভালো লাগে মেন্টর হিসাবে যদি আপনি বেছে নিতে চান, তাহলে এখানে যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 14 রয়েছে বিদ্যাবাড়ির, এই ব্যাচটিতে আপনারা ভর্তি হতে পারেন, বা এই ব্যাচটিকে আপনারা মেন্টর হিসাবে বাছাই করে নিতে পারেন। যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 14, এই ব্যাচটিতে যারা ভর্তি আছে, মানে যারা এই ব্যাচটিতে বাছাই করতে চান, তারা চাইলেই এখানে আপনারা ভর্তি হতে পারেন। এখানে যে কোর্স ফি রাখা হয়েছে 6000 টাকা, তবে আপনাদের জন্য 50% এখানে ছাড় দিয়ে মাত্র 3000 এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 50, এই 3050 টাকায় আপনি এখানে কি হতে পারেন, ভর্তি হতে পারবেন 3050 টাকায়। ঠিক আছে, যদি কেউ মনে করেন যে আমি মেন্টর হিসাবে কি কাকে বিদ্যাবাড়িকে বেছে নিতে চাই। এরপর যেটি রয়েছে, এছাড়াও আমাদের এখানে কি রয়েছে, যারা মনে করেন আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষার কোনো বিকল্প নাই, কারণ আপনাকে মূল মাঠে খেলতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে টেস্ট ম্যাচ খেলতে হবে, অর্থাৎ আপনি মাঠে কতক্ষণ টিকতে পারেন,
আমরা কি করি যখন আমরা যেমন ক্রিকেট খেলা এখন চলছে বিপিএল এ দেখবেন কারা খেলতেছে, তো বিপিএল এ খেলার আগে বা সবার আগে কি খেলা হয়, তাদেরকে প্রথম শ্রেণীর ম্যাচ খেলানো হয় বেশি বেশি। এর মানে কি সে কতক্ষণ ক্রিজের মধ্যে টিকতে পারে, তার দম কতক্ষণ, এই বিষয়টাকে যাচাই করার জন্য। তো যারা মনে করেন যে আমার এক্সাম দিয়ে বেশি বেশি করে আমি কি করতে চাই, আমার প্রস্তুতিটাকে আরো বেশি শানিত করতে চাই, তারা আমাদের এই এক্সাম ব্যাচটিতে ভর্তি হতে পারেন, মাত্র 100 টাকা ফি। হ্যাঁ, এখানে আপনি 2025টি প্রশ্নের ব্যাখ্যা সহ এখানে আপনি ব্যাখ্যা সহ পাবেন। তো এই ব্যাচে ভর্তি হতে বা এক্সাম সংক্রান্ত বা যে কোনো তথ্য জানতে অবশ্যই আপনি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, একদমই চার্জ ফ্রি, অর্থাৎ আপনার ফোন থেকে কোনো চার্জ কাটবে না, একদম চার্জ ফ্রি। এখানে আমাদের অন্তত 50 জন সহকর্মী রয়েছেন যারা এই নম্বরটিতে যুক্ত আছেন। আপনারা একই সাথে 50 জন এখানে যদি কলও দেন, এখানে আপনি কি করবেন, এদের থেকে সেবা পাবেন। আচ্ছা, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন। এরপর দেখেন যে বিষয়টি, সেটা হচ্ছে সহায়ক বই নির্বাচন। সহায়ক বই নির্বাচন অর্থাৎ আমি এই কথা আলোচনাটি একটু আগেই করেছি যে বই কি, বাজারে তো অনেক বই আছে, দেখবেন যে হাইপ উঠে গেছে যে অমুক বই ভালো, তমুক ভাই ভালো, বড় ভাইরা বলেছে, অমুক ক্যাডার বলেছেন, অমুক ভাই বলেছেন, বা উনি প্রাইমারি শিক্ষক হয়েছেন উনি বলেছেন। এই যে কথাগুলো অবশ্যই আপনাদেরকে ভালো সাজেস্ট করেছে, তারপরে আপনাকে বিচার বিবেচনা করতে হবে যে আমার জন্য কোন বইটি পারফেক্ট। অর্থাৎ আপনি বুঝেন না, সেই বইটি হয়তো তার জন্য পারফেক্ট ছিল, তার জন্য বোধগম্য ছিল, সে সহজে হয়তো সেই বইটি বুঝতো, কিন্তু আপনার জন্য আপনি কোন বইটি সহজে বুঝেন এটা আপনাকে বুঝতে হবে, যে কোন বইটা আপনার জন্য সহজবোধ্য। এখন ওই ভাই আমাকে বলেছে যে, বা অমুক ক্যাডার স্যার বলেছে যে এই বইটি কিনেন বাজারের, হ্যাঁ, এখন সেটা আপনি হয়তো সহজবোধ্য নাও হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন বইটা আপনার জন্য সহজবোধ্য, কোন বইটা নির্ভুল, কোন বইটিতে তথ্য রয়েছে, কোন বইটিতে বেশি বেশি করে বিশ্লেষণ রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সহজে বোঝানোর প্রক্রিয়া রয়েছে। এটা দেখে আপনি কি করবেন, আবেদন মানে আপনাকে সহায়ক বই নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলেই আমাদের যে প্রাইমারি ডাইজেস্ট প্লাস যে বইটি আছে এটা আপনি সংগ্রহ করতে পারেন, এটা আপনি পারেন। এখন হচ্ছে দৈনন্দিন পড়ার রুটিন। এখন দেখেন পরবর্তী যে স্টেপটি রয়েছে, সর্বশেষ স্টেপ, সেটা হচ্ছে দৈনন্দিন পড়ার রুটিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি আপনাদের জন্য আজকে কত সুন্দর একটা তথ্য নিয়ে এসেছি, যে যারা রুটিন করতে পারেন না, এখনো দেখা যায় যে কি আমরা রুটিন করতে পারি, আমি কখন পড়বো না পড়বো, অনেকে হেল্প নিতে হয়। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য একটু কঠিন হয়েছে, যে আমি কিভাবে রুটিন করব, কখন পড়বো, নিজেই বুঝতে পারেন না। যারা চাকুরিজীবী না, সারাদিন বাসায় থাকেন বা মেসে থাকেন, তাদের জন্য যেটি হচ্ছে যে সকাল 6টা থেকে 7টা একটা সাবজেক্ট পড়বেন। এখানে সাবজেক্ট আপনার পছন্দ অনুযায়ী নেবেন। সকাল 7টা থেকে 8টা 30 পর্যন্ত পড়বেন। 8টা 30 থেকে 9টা পর্যন্ত আপনি নাস্তা করবেন, একটা বিরতি দিবেন। এরপর 9টা থেকে 10টা পড়লেন, 11টা আবার দেখেন 10টা থেকে 11টা 1 ঘন্টা আপনি বিরতি দিলেন। কিসের জন্য? আপনি সকালবেলা যে খাবার, এটা হচ্ছে নাস্তার জন্য, হালকা নাস্তা খেলেন। এরপর যে 10টা থেকে 11টা এই সময় আপনি পত্রিকা পড়লেন, আর একটু নাস্তা করার প্রয়োজন পড়তে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার কিন্তু প্রয়োজন হতে পারে, এই 1 ঘন্টা বিরতি রাখলেন। এরপর দেখেন 1টা থেকে 4টা পর্যন্ত কোনো কাজ নাই, এই সময়ের মধ্যে আপনি নামাজ পড়বেন, গোসল করবেন, খাবেন, ঘুমাবেন, রেস্ট নেবেন, যা ইচ্ছা তাই করলেন। আবার 4টা থেকে 5:30 পর্যন্ত আপনি পড়লেন, হ্যাঁ, 5:30 থেকে আবার 6টা পর্যন্ত, 5:30 থেকে একদম 7টা পর্যন্ত, এই 1.5 ঘন্টা আপনি কি করেন, একটু বাইরে ঘুরে আসলেন, বাইরে ঘুরতে গেলেন, একটু আড্ডা দিলেন, একটু গেমস খেললেন, একটু মস্তিষ্কটাকে ফ্রি করলেন। আবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত পড়লেন, রাত 8টা থেকে 9টা পর্যন্ত পড়বেন। 9টা থেকে 9:30, এই সময়টা আপনি দ্রুত কি করলেন, একটু খাবার গ্রহণ করলেন, রাতের খাবার, অথবা একটু নামাজ পড়লেন, যাই করেন না কেন, এটা করলেন। পাশাপাশি রাত 9:30 থেকে 11টা পর্যন্ত আবার আপনি পড়লেন। তো এই রুটিনটা যদি কেউ মেনটেন করে, আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে সে শতভাগ প্রাইমারি শিক্ষক হবে। সে শতভাগ কি হবে, প্রাইমারি শিক্ষক সে হবেই। এটা ইনশাআল্লাহ সে শতভাগ প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যথেষ্ট। তো যারা মনে করেন যে আমি কিভাবে রুটিন করব, যাদের মধ্যে একটা কি ছিল, এক্সামের রুটিন কিভাবে পাবেন, আমাদের যে প্রাইমারি ডাইজেস্ট প্লাস যে বইটি আছে, সেই বইয়ের দেখবেন একদম শেষের দিকে, বইয়ের শুরুতেই কি দেয়া আছে, আপনাদের 50 দিনের রুটিন দেয়া আছে। সেখানে আপনাদেরকে এভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য রুটিন দেয়া আছে, কিভাবে তারা বইটি পড়বে বা কিভাবে তারা প্রিপারেশন নেবে, প্রতিদিন পড়াশোনা করবে, সেখানে আপনি পেয়ে যাবেন। জি, এরপর দেখেন এটা হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য। এরপর যারা চাকুরিজীবী আছেন, হয়তোবা ওনারা মনে করতে পারেন যে আমাদের জন্য কি কেমন রুটিন হতে পারে, এই যে একটা বিষয়গুলো, তাই না, এই যে একটা বিষয়গুলো, যে বাচ্চার সামনে বই পড়া অনেক কঠিন, যে আপনাদের জন্য আছে। যারা গৃহিণী আছেন, যাদের সন্তান রয়েছে, তাদের জন্য রুটিন আছে। তার একটু ধৈর্য ধরেন, আমি দেখাচ্ছি। দেখেন যারা চাকুরিজীবী আছেন, তারা স্বভাবতই সারাদিন চাকরিতে ব্যস্ত থাকেন, সারাদিন পড়ার কোনো সময় পান না।
তারা ভোর 5টায় উঠে 6টা পর্যন্ত পড়বেন, আবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত পড়বেন, 7টা থেকে 8টা পর্যন্ত পড়বেন। এই সকালবেলা 3 ঘন্টা আপনারা পড়বেন নিয়মিত। সকালে কয় ঘন্টা পড়বেন? 3 ঘন্টা পড়বেন। এবার সন্ধ্যা 7টা থেকে আবার শুরু করবেন সারাদিন কাজ শেষ চাকরি করে এসে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা এবং 9:30 থেকে 11টা, এই সময়টা এখানেও প্রায় 3.5 ঘন্টা, এখানেও 3.5 ঘন্টা আপনারা অধ্যয়ন করবেন। তাহলে দেখেন আপনার 6.5 ঘন্টা যথেষ্ট যারা চাকুরিজীবী আছেন। এখন কথা হচ্ছে এনারা 6.5 ঘন্টা পড়ে চাকুরিটা পাবে কিনা, এ একটা তথ্য। এর আগে যারা ছিলেন, বিশেষ করে এর আগে তো অনেক সময় পড়েছেন, 10.5 ঘন্টা পড়েছেন সাধারণ শিক্ষার্থী, এদের লাভটা কি? এদের সাথে কি আমরা পারবো? অবশ্যই পারবেন। কারণ কি, যারা 10.5 ঘন্টা পড়তেছে ওনারা দেখা যায় যে প্রাইমারি চাকরির পাশাপাশি নিবন্ধন 11 থেকে 20 গ্রেডে অনেক চাকরির পরীক্ষা তারা টিকতে পারবে বা ওই প্রিপারেশন দিয়ে হয়ে যাবে। কিন্তু যারা শুধু চাকরিজীবী যারা, তারা এই 6.5 ঘন্টা পড়লে সে প্রাইমারির জন্য সে উপযুক্ত, সে প্রাইমারি চাকরির জন্য উপযুক্ত। এখন যারা গৃহিণী আছেন অথবা যাদের সন্তান আছে তাদের জন্য কি করণীয় বলেন? দেখেন ভোর 5টা থেকে 6টা পর্যন্ত, 6টা থেকে 7টা পর্যন্ত, দেখেন এই 2 ঘন্টা আপনারা বাসায় পড়বেন। কয় ঘন্টা? ভোর 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা আপনারা পড়বেন। 7টা থেকে বেলা 11টা পর্যন্ত আপনাদের রান্না থাকে, আপনাদের অনেক কাজ থাকে, সংসারে যে কাজগুলো থাকে, বাচ্চা কাচ্চা সবার কাজ করতে হয়, এই কাজগুলো আপনারা করলেন। আবার দেখেন কাজ করার পর 11টা থেকে 12টা এই সময়টা একটু বিরতি থাকেন আপনারা, মানে একটু কাজ থেকে একটু বিরত থাকেন, এই সময়টা আপনাদের জন্য একটু ফ্রি থাকে, এই সময়টা আপনি আরো 1 ঘন্টা পড়লেন। পাশাপাশি বেলা 12টা থেকে 1টা এই যে 2 ঘন্টা আছে, 11টা থেকে 1টা পর্যন্ত এই সময়টা মোটামুটি আপনারা ফ্রি থাকেন, এখানে 2 ঘন্টা পড়লেন। এখানে কয় ঘন্টা হয়ে গেল? 4 ঘন্টা হয়ে গেল। এরপর কি কাজ? এরপর দেখেন আর কখন পড়বেন? এরপর হচ্ছে আর কখন পড়বেন দেখেন, এই যে 12টা থেকে 1টা, এখন যেটা পড়বেন বিকাল 4টা থেকে 5টা, এই সময়টা আপনারা একটু মোটামুটি ফ্রি থাকেন। বিকাল 4টা থেকে 5টা এই সময়টা আপনারা ফ্রি থাকেন। এরপর হচ্ছে কি 5টা থেকে আবার রাত 9:30 পর্যন্ত এই সময়টা আপনারা ব্যস্ত থাকেন, রান্না করতে হয়, বাসার কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়। এই সময়টা আপনারা কাজ করলেন, সন্তান দেখলেন। আবার রাত 9:30 থেকে 11টা পর্যন্ত এই সময়গুলো আপনারা কি করবেন? অধ্যয়ন করবেন। তাহলে 5টা থেকে একদম 7টা পর্যন্ত 2 ঘন্টা পড়লেন, এখানে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা পড়লেন, 4 ঘন্টা, 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা পড়লেন, এখানে পড়লেন 1.5 ঘন্টা। তাহলে কত হচ্ছে? এখানেও দেখেন এখানে পড়লেন কত ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে এখানে 6.5 ঘন্টা। দেখেন কত সুন্দর করে একটা কিন্তু রুটিন হয়ে যায়। মানে আপনারা হীনমন্যতায় ভোগেন যে আসলে আমি কিভাবে করব, মানে বুঝতেই পারেন না যে কিভাবে করা উচিত বা কেমন হওয়া উচিত। তো যারা চাচ্ছেন, যে যারা গৃহিণী আছেন, সন্তান আছে যাদের, তারা চাইলে কিন্তু এভাবে টাইম মেনটেন করে পড়াশোনাটা করতে পারেন। নাসিক্য বর্ণ কোনগুলো? এখানে দেখেন যে স স স, এটা কি ধ্বনি? শীষ ধ্বনি। তাহলে এটা নয়, অথবা এভাবে আমি 2টা কৌশল দেখাচ্ছি। এরপর দেখেন রস্য দীর্ঘ, এই যে রস্য এটা হচ্ছে কি সংবৃত বর্ণ, এটা হচ্ছে কি পশ্চাৎ বর্ণ বলা হয়, জীবের পশ্চাৎ ভাগ থেকে উচ্চারণ হয়। এবার এটা হচ্ছে কি সংবৃত একটা বর্ণ, যেটা আমরা পড়েছি। এবার দেখেন স্বরে অ যেটা আছে, এটা হচ্ছে কি অর্ধ সংবৃত, এটাও পশ্চাৎ থেকে উচ্চারিত হয়, তাই না? অর্ধ সংবৃত ধ্বনি। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হতে পারে? সেটা হচ্ছে উইও। এবার দেখেন এই যে 3টা অপশনের মধ্যে আবার অন্য একটা টেকনিক যদি আমি বলি, যে কোনটা ভুল সেটা না দেখে সঠিক উত্তর কোনটা সেটা আমরা বের করব। তাহলে দেখেন এখানে দেখেন 4টা যে অপশন আছে, দেখেন এখানে স্বরে অ আছে, এখানে দেখেন উইও আছে, তাই না? উও আছে, এরপর দেখেন রস্য উ আছে এবং স আছে। দেখেন এই 4টা বর্ণের মধ্যে নাসিক্য কোনটা? ক খ গ ঘ উ। এই যে দেখেন হয়ে গেল। তাহলে এখানে দেখেন যে অপশন দেখা মাত্রই আপনি বুঝতে পারলেন যে এটাই হচ্ছে নাসিক্য বর্ণ। দেখেন তার পরবর্তী বর্ণগুলো সবগুলোই নাসিক্য। তাহলে দেখেন এখানে কি একটা মাত্র শব্দ বর্ণ দেখেই কিন্তু আপনি বুঝতে পারলেন যে কোনটি সঠিক উত্তর হইতে পারে। এভাবে আপনাদেরকে কি করতে হবে? অধ্যয়ন করতে হবে বা পড়তে হবে। এরপর যদি দেখি ইট পাথরের দালান, এখানে ইট পাথরের কোন কারকে কোন বিভক্তি? দেখেন ইট পাথরের দালান, এই যে ইট পাথর, এটি কোন কারকে কোন বিভক্তি? একটু যদি আপনারা চেষ্টা করি, ইট পাথরের দালান, এখানে কি কর্মে সপ্তমী হবে, নাকি কর্তৃকারকে ষষ্ঠী হবে, করণে ষষ্ঠী হবে, নাকি করণে সপ্তমী হবে? কোনটি হইতে পারে? একটু উত্তর করি দেখি। যে ইট পাথরের দালান, এখানে দেখেন কোনো ক্রিয়া আছে কিনা, অর্থাৎ এখানে ছিল মূলত ইট পাথরের তৈরি দালান, এই তৈরি যে ক্রিয়াটি এটা কিন্তু উজ্জ্ব আছে। দালানটি তো আর এমনি এমনি তৈরি হয়নি, সেটা ইট পাথর দিয়েই তৈরি হয়েছে। এখানে যে তৈরি যে ক্রিয়াটি আছে সেটা কি আছে? উজ্জ্ব আছে। তো দেখেন কিসের দ্বারা তৈরি, আপনি দেখেন কিসের দ্বারা বা কিসের দিয়ে, কি দিয়ে, কিসের দ্বারা অথবা দেখেন কি দিয়ে তৈরি। তাহলে দেখেন কিসের দ্বারা বা কি দিয়ে যদি আপনি ক্রিয়াটাকে প্রশ্ন করেন, যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে কি হাতিয়ার বোঝায় বা কাজ করার কি মাধ্যম, হাতিয়ার বা কাজ করার মাধ্যম বা কাজ করার কি উপাদানকে নির্দেশ করতেছে।
তাহলে দেখেন যে কোনো কাজ করার যদি হাতিয়ার বোঝায়, উপাদান বোঝায়, মাধ্যম বোঝায়, সেটা হচ্ছে কি কারক? করণ কারক। সেটা হচ্ছে কি কারক? করণ কারক। তাহলে ইট পাথর, ঘরটা তৈরি ইট পাথর দিয়ে, তাহলে এটা হচ্ছে করণ কারক। এখন দেখেন ইট পাথর, মূল শব্দ হচ্ছে পাথর, এর সাথে কি যুক্ত হয়েছে? এর বিভক্তি যুক্ত হয়েছে। দেখেন একার আর র, এর, তার মানে মূল শব্দের সাথে অতিরিক্ত কি আছে? র এর আছে। র এর থাকা মানেই হচ্ছে সেটা কি বিভক্তি হবে? অবশ্যই ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে কোন বিভক্তি হবে? কোন বিভক্তি হবে বলেন তো দেখি? করণে ষষ্ঠী বিভক্তি। সেটা কি কারক হবে? করণে ষষ্ঠী বিভক্তি। ইট পাথরের, কি দিয়ে তৈরি? ইট পাথরের। এত অল্প টাকায় মাস চলবে না। দেখেন এত অল্প টাকায় কি চলবে না? মাস চলবে না। এখানে দেখেন যে চলা যে শব্দটি আছে, এই চলা শব্দটি কোন ধরনের অর্থ প্রকাশ করে? এত অল্প টাকায় কি চলবে না? মাস চলবে না। এত অল্প টাকায় মাস চলবে না, এটি কি হতে পারে? দেখেন এখানে চলাটি কোন অর্থ প্রকাশ করেছে? এখানে কি চলা শব্দটি কি সময় দেওয়া অর্থ প্রকাশ করেছে, প্রচলিত হওয়া অর্থ প্রকাশ করেছে, অবলম্বন করা অর্থ প্রকাশ করেছে, নাকি সংকুলান হওয়া অর্থ প্রকাশ করেছে? অত অল্প টাকায় কি চলবে না? মাস চলবে না। এই যে চলবে না অর্থাৎ চলা, এই চলা মানে কি? এই চলা মানে হচ্ছে যে এত অল্প টাকা দিয়ে কি হবে না, আমাদের যে সংসারের যে খরচ, সেই ব্যয়টা বহন করা সম্ভব নয়। অসম্ভব কিছু, অসম্ভব কিছু, পর্যাপ্ত না হওয়া, অপর্যাপ্ত হওয়া যেটাকে বলা হয়, অপর্যাপ্ততা যেটাকে বলা হয়। অর্থাৎ কি বোঝাবে এখানে? অপর্যাপ্ততা যেটাকে বলা হয় আর কি, তাই না? অপর্যাপ্ত অর্থাৎ আমার এত টাকা দিয়ে কি আমার জন্য পর্যাপ্ত নয়, আরো বেশি লাগবে। তো এখানে সময় দেওয়া অর্থ চলা, এখানে অবশ্যই এটা হবে না। প্রচলিত হওয়া, এটা অবশ্যই হবে না। অবলম্বন করা অবশ্যই হবে না। এখানে তাহলে কি হবে? সংকুলান হওয়া। সংকুলান মানে কি? পর্যাপ্ত হওয়া অর্থে দেয়। অর্থাৎ এই টাকাটি আমার কি হবে না? পর্যাপ্ত হবে না, সংকুলান হবে না, এই অর্থ প্রদান করে। এরপর যদি দেখি উপকূল কোন সমাস, দেখেন সমাস থেকে প্রশ্ন এসেছে, উপকূল কোন সমাস? এখানে দেখেন দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, কোনটি হতে পারে? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে উপকূল যে শব্দটি আছে, এই উপকূলের ব্যাস বাক্যটা জানি কি? আমরা জানি সকলেই, কুলের সমীপে। কুলের কি? সমীপে বা কুলের নিকটে। এখন দেখেন যে যে কুলের সমীপে মানে কি? কুলের নিকটবর্তী। এখানে কি কুলটাকে নির্দেশ করতেছে নাকি কুলের নিকটবর্তী জায়গাটাকে নির্দেশ করতেছে? অবশ্যই কুলের নিকটবর্তী জায়গাটাকে নির্দেশ করতেছে। অর্থাৎ দেখেন এখানে যে উপ যে অব্যয়টি রয়েছে, এই উপর অব্যয়টির কিন্তু অর্থের প্রাধান্য পেয়েছে। কিসে অর্থ প্রাধান্য পেয়েছে? উপ অব্যয়টি যে রয়েছে সেটার অর্থ প্রাধান্য পেয়েছে। মনে রাখবেন যখন কোনো শব্দের শুরুতে কি থাকে, যেমন থাকতে পারে গড়, থাকতে পারে বে, থাকতে পারে বি, থাকতে পারে দূর, থাকতে পারে নি, থাকতে পারে, এই যে যেগুলো আছে, এরপর দেখেন উপ, তারপর দেখেন উত, এই যে অব্যয়গুলো আছে, এই অব্যয়গুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। সেটা কি হবে? অব্যয়ীভাব হবে, এই ধরনের অব্যয়গুলো যখন থাকে। এখন আর একটা বিষয় হচ্ছে যেখানে উপকূল, এখানে কুলের অর্থ কিন্তু প্রকাশ পায়নি, পেয়েছে কি? উপকূল মানে কুলের নিকটবর্তী যে জায়গাটা, সেই জায়গাটাকে নির্দেশ করছে। তার মানে দেখেন পূর্ব পদের অর্থটার প্রাধান্য পেয়েছে। তাহলে দেখেন পূর্ব পদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে সেটা কি হবে? অব্যয়ীভাব সমাস। পাশাপাশি দেখেন দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এই তিনটা সমাসেরই পর পদের অর্থের প্রাধান্য পায়। কোন পদের অর্থ প্রাধান্য পায়? পর পদের অর্থের কি পায়? প্রাধান্য পায়। পরপদের অর্থের প্রাধান্য পায় এই সমাসে। তাহলে পরপদের অর্থের যদি প্রাধান্য পায় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে কি হবে? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। তাহলে এখানে দেখেন দুইভাবে বোঝা যাচ্ছে যে উপকূল এখানে এই অব্যয়টার অর্থের প্রাধান্য পেয়েছে, অব্যয়ীভাব। আবার দেখেন কুলের সমীপে যদি বলি, আবার দেখেন এই যে গড়, বে, বি, দূর, নি, উপ, উত, এই ধরনের অব্যয়গুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে অব্যয়ীভাব সমাস। তাহলে খুব সহজেই আমরা কিন্তু কি করতে পারলাম? বুঝতে পারলাম। তাহলে এভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে উত্তরটা দেখি। এরপর দেখেন চিকুর। চিকুর, চিকুরের প্রতিশব্দ নয় কোনটি? দেখেন চিকুরের প্রতিশব্দ নয় কোনটি? কুলের সমীপে অব্যয়ীভাব সমাস। টুম্পা আক্তার বলেছেন, জি অসংখ্য ধন্যবাদ। এরপর দেখেন যে এখানে কি অর্থ হতে পারে? কর, কুন্তল, চুল, কেশ, কোনটি হতে পারে? চুলের বিপরীত শব্দ মানে চুলের প্রতিশব্দ, প্রতিশব্দ মানে হচ্ছে কি? সমার্থক শব্দ নয় কোনটা? চুলের সমার্থক শব্দ নয় কোনটি? কোনটি হতে পারে সেটা একটু দেখি। এখানে দেখেন যে কুন্তল শব্দের অর্থ কি? চুল। চুল শব্দের অর্থ তো চুল, কেশ অর্থ চুল। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে এই তিনটা হচ্ছে কি? প্রতিশব্দ। তাহলে প্রতিশব্দ নয় কোনটা? সেটি হচ্ছে কি? কর। এই কর শব্দটা কি হবে না? প্রতিশব্দ নয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কর শব্দটি কি নয়? প্রতিশব্দ নয়। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যে এভাবে আমরা কি করব? পড়ার চেষ্টা করব। এরপর যদি দেখি
দুলক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখেন দুলক যে শব্দটি আছে এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুলক, এটার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এটা পারার কথা, খুবই সহজ। দু বিসর্গ যোগ লক, দু যোগ লোক, দ্বীপ যোগ লোক, নাকি দু জফলা যেটাকে বলা দু যোগ লোক, কোনটি হইতে পারে? দ্বীপ যোগ লোক হবে। কেন হবে? কারণ এই দুলক যে শব্দটি আছে এই শব্দটিকে বলা হয়, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই সন্ধিগুলো কখনো কি নিয়ম কানুন মানে না। এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হয়েছে। দেখেন এই বয়ের সাথে মিলন হয়েছে কার? লয়ের মিলন হয়েছে, দ্বীপযোগ লোক। এখানে দেখেন যদিও ব্যঞ্জন বর্ণ ছিল কি ব, এর সাথে ও কারের যে এখানে ও কার দেওয়া আছে, হ্যাঁ ব্যঞ্জনের সাথে স্বরের সন্ধি হয়েছে, তারপরও এটা কি নয়, এটা কোনো নিয়ম কানুন মেনে হয়নি, অর্থাৎ এটা নিয়ম বহির্ভূত ভাবেই হয়েছে। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, দ্বীপযোগ লোক। এরপর যদি দেখি সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরাম চিহ্ন বসে? দেখেন যে সমাসবদ্ধ পদের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে দেখানোর জন্য কোন ধরনের জ্যোতি চিহ্ন বসে? হাইফেন বসে, কমা বসে, কোলন বসে, নাকি সেমিকোলন বসে? এই যে হাইফেন যে জ্যোতি চিহ্নটি রয়েছে এটি মূলত কি সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি, তাই না, দিন রাত যেমন একটা আছে, ধরেন যে দিন রাত, তাহলে দিন রাত এটা যে সমাসবদ্ধ পদ, এই যে দিন রাত শব্দটি যে সমাসবদ্ধ একটি পদ, এটা আমরা বোঝানোর জন্য মাঝখানে হাইফেন দিলেই বুঝবো যে এটা কি হয়েছে? সমাসবদ্ধ একটি পদ, এখানে সমাস হয়েছে, এই শব্দের মধ্যে কি হয়েছে? সমাস হয়েছে। জি, তাহলে এখানে কি হবে? উত্তরটা হবে কি হাইফেন। এরপর যদি দেখি বাবুল পড়ে, এ বাক্যে পড়ে কোন ক্রিয়া? দেখেন বাবুল পড়ে, এই বাক্যে যে পড়ে যে শব্দটি আছে এটা কোন ধরনের ক্রিয়া হইতে পারে? সকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অকর্মক ক্রিয়া, কোনটি হইতে পারে? কোনটি হতে পারে? বাবুল পড়ে, এই যে বাবুল, এই যে পরে যে ক্রিয়াটি আছে এটি কোন ধরনের ক্রিয়া হতে পারে? দেখেন সকর্মক, সমাপিকা, অসমাপিকা, নাকি অকর্মক? আচ্ছা সমাপিকা ক্রিয়া কি রকম হতে পারে একটু যদি আমরা দেখি, তাই না, যেমন আমরা বলি, একটা কথা বললাম যে এই কথা শুনে, এই একটা বাক্য লিখলাম, এই কথা শুনে। আরেকটি বাক্য লিখলাম যে এই কথা শুনে বাবা কি করলেন? আশ্চর্য হলেন। বাবা আশ্চর্য হলেন। এই যে দুইটা বাক্য দেখেন, এ কথা শুনে, এখন আমি আপনাকে বললাম এ কথা শুনে, তো এটা শোনার পর আপনি মনের মধ্যে আপনার একটা প্রশ্ন আসবে যে এই কথা শুনে কি হয়েছে, কি হয়েছে? এই যে বক্তার মানে শ্রোতার যে মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে না এই কথা শুনে, এই শব্দটি শুনে, এই বাক্যটি শুনে। তাহলে দেখেন এখানে যদি শ্রোতার আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ না হয়, এখানেও যদি প্রশ্ন থাকে যে এই কথা শুনে তারপর কি, তাহলে এটা অবশ্যই কি হবে? অসমাপিকা হবে। এটা কি নয়? সমাপিকা ক্রিয়া নয়, এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। আবার যখন বলবেন যে এই কথা শুনে বাবা আশ্চর্য হলেন, তাহলে এই কথা শুনে বাবা কি হয়েছেন? আশ্চর্য হয়ে গেছেন। এখানে উত্তর আপনি দিয়ে দিয়েছেন, শ্রোতার যে চাহিদাটা ছিল সেই চাহিদা আপনি পূরণ করে দিয়েছেন। তাহলে এটা কি হবে? অবশ্যই এটা সমাপিকা ক্রিয়া হবে, সমাপিকা। আর সকর্মক অকর্মক বলতে বোঝায় যে বাক্যের মধ্যে কর্ম যদি থাকে তাহলে সেটা সকর্মক, আর যদি কর্ম না থাকে তাহলে সেটা কি বলা হয়? অকর্মক বলা হয়। যেমন বাবুল পড়ে, এই যে পড়ে, পড়ার পর কি বাবুল পড়ে, কি পড়ে? দেখেন বাবুল পড়ে, ক্রিয়াকে সবসময় প্রশ্ন করেন, কি দ্বারা প্রশ্ন করবেন? এই যে কি মানে কি দ্বারা প্রশ্ন করেন, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করেন? কি পড়ে? ক্রিয়া হচ্ছে পড়ে, ক্রিয়াকে আপনি কি দ্বারা প্রশ্ন করেন? কি পড়ে? যদি উত্তর থাকে তাহলে সেটা সকর্মক, মানে ওটাই কর্ম। যদি উত্তর পান তাহলে সেটাকে কি বলা হবে? এই কি এর উত্তর যদি পান তাহলে সেটা হবে অবজেক্ট, বা যেটাকে বলা হয় কর্ম। তাহলে সেই বাক্যে কর্ম আছে। তাহলে দেখেন বাবুল পড়ে, কি পড়ে? উত্তর আছে, উত্তর নাই। যদি উত্তর না থাকে তাহলে সেটা কি হবে? অকর্মক ক্রিয়া। উত্তর না থাকলে কি হবে? অকর্মক ক্রিয়া। তাহলে যে বাক্যে কর্ম থাকবে না সেখানে কি থাকবে? সেটা হচ্ছে কি? অকর্মক। এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখি কোনটি তৎসম শব্দ। এখানে দেখেন কোনটি তৎসম শব্দ, শব্দ প্রকরণ থেকে এসেছে। বাজনা, মানব, সন্ধ্যা, খোকা, কোনটি তৎসম শব্দ হতে পারে? একটু উত্তর করি দেখি। বাজনা যে শব্দটি আছে এটি কি তৎসম হবে, মানে সংস্কৃত হবে? এটিও সংস্কৃত নয়। খোকা যে অপশনটি আছে এই খোকাও কি নয়? সংস্কৃত নয়। এখানে দেখেন যে মানব, মানব শব্দের যদি প্রকৃতি প্রত্যয় যদি আমরা দেখি তাহলে কি হয় বলেন তো দেখি। এই যে দেখেন তো দেখি, আমরা যদি মানব শব্দের যদি প্রকৃতি প্রত্যয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি হয় বলেন দেখি। মনু, যেটাকে বলা হয় কি বলা হয়, তাই না? এই যে দেখেন
শন, মনোযোগ শন। দেখেন তাহলে এটার যে প্রকৃতি প্রত্যয়, এটার প্রত্যয়টা কি হবে দেখেন শন দেওয়া আছে। তাহলে এই যে মানব শব্দটি এটা অবশ্যই তৎসম শব্দ হবে। পাশাপাশি সন্ধ্যা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কি হবে তৎসম শব্দ হবে। এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনের মধ্যে দুটাই হচ্ছে কি তৎসম শব্দ, দুটাই হবে কি তৎসম শব্দ। জি অবশ্যই। কোনটা কোন ধরনের শব্দ অবশ্যই এগুলো টেকনিক আছে, যারা যারা এখানে শিক্ষার্থী আছেন তাদেরকে অবশ্যই দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দুটাই হবে কি সঠিক উত্তর হবে। কোন বানানটি শুদ্ধ? দেখেন কোন বানানটি শুদ্ধ, শুদ্ধ বানান এখানে কোনটি দেখেন তো দেখি। যথাচিত, যথোচিত, যথোচিত নাকি যথাচিত, কোনটি হইতে পারে? এখানে দেখেন দীর্ঘইকার ব্যবহার করা আছে, হ্যাঁ এখানে হ্রস্বইকার ব্যবহার করা আছে, এখানে দেখেন ওকার ব্যবহার করেছে, এখানে ওকার ছাড়াই লিখেছে। কোনটা হইতে পারে? যথাচিত এটি হবে না, যথাচিত বলতে কোনো শব্দ নেই, এটা অশুদ্ধ। একইভাবে যথাচিত এটিও হবে না, কারণ যথা এখানে আকার আছে, থয়ের মধ্যে কি আছে আকার আছে, এটিও হবে না। এরপর দেখেন যে যথোচিত, যথোচিত এখানে থয় কি নাই, ওকার দেওয়া নেই, এটিও হবে না। তাহলে সঠিক বানান কি হবে? যথোচিত। সঠিক বানান হবে কি হবে? তাহলে উত্তর হবে কি যথোচিত। তো শিক্ষার্থী যারা চাকরি প্রত্যাশী আছেন প্রাইমারির, তাদেরকে এতক্ষণ আমি একটা বেশ কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা যারা প্রাইমারি চাকরির জন্য প্রিপারেশন নেবেন তার জন্য একটা ফুল গাইডলাইন আপনারা পেয়ে যান, যে গাইডলাইনটাকে ফলো করলে, অনুসরণ করলে আপনারা খুব সহজেই প্রাইমারি চাকরিটি পেতে পারেন। তো সবার শেষে যেটি হচ্ছে যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ বা 14তে ভর্তি চলছে। যদি কেউ মনে করেন যে মেন্টর হিসাবে বিদ্যাবাড়িকে আমি বেছে নিতে পারি, এই বিশ্বাসটা যদি আপনাদের ভিতর থাকে, তাহলে আপনারা চাইলেই এখানে এনরোল করতে পারেন। তো একটা কথা মনে রাখেন, আপনাদের সাথে একটু আলোচনা করি, সেটি হচ্ছে যে সামনে তো দুইটা ঈদ আছে, সামনে কি আছে? ঈদ উল ফিতর আছে, তাই না? ঈদ উল ফিতর আছে এবং এরপর কি আছে? ঈদ উল আজহা আছে। ঈদ উল আজহা, দুইটা ঈদ কিন্তু রয়েছে। এই দুই ঈদ নিয়ে কিন্তু আমাদের অনেক পরিকল্পনা আছে। তো আমাদের যে কোর্স ফি সেটি হচ্ছে কত টাকা? সেটি হচ্ছে মাত্র 6,000 টাকা। তবে এখানে 50% কি রয়েছে? ছাড় রয়েছে আপনাদের জন্য। 50% ছাড়ে মাত্র কত টাকা? 3,000 টাকা এবং হচ্ছে 50 টাকা রেজিস্ট্রেশন। এই 3,050 টাকায় আপনারা কি হতে পারবেন? ভর্তি হতে পারবেন। একটু চিন্তা করেন যে সামনে যে দুইটা ঈদ রয়েছে, তাই না? এই সামনে যে দুইটা ঈদ রয়েছে সকলের পরিকল্পনা রয়েছে। ছেলেদের অবশ্যই বেশি পোশাক আশাক লাগে না, মেয়েদের বেশি কিছু লাগে, ঠিক আছে? মেয়েদের কিন্তু বেশি লাগে। তো আমি যদি মেয়েদের দিয়ে হিসাব করি বা ছেলেদের দিয়ে হিসাব করি, সর্বনিম্ন যেহেতু ছেলেদের লাগে, তো দেখেন ঈদ উল ফিতরের জন্য আপনার নতুন কি কিনতে হবে? ধরেন যে পায়জামা পাঞ্জাবি কিনবেন, তো এখানে কমপক্ষে খুব যদি কমও ধরেন যে আপনি এখানে কত টাকা বরাদ্দ রাখতে পারেন? 1500 টাকা। আপনার পায়জামা পাঞ্জাবি টুপি আতর যা আছে, মনে করে একদম খুবই গরিব অসহায়, তারপরও আপনার 1500 টাকা বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি দেখেন ঈদ উল আজহা, ঈদ উল আজহা কুরবানি ঈদ, এখানেও আপনাকে 1500 টাকা বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি আপনি তো ঈদের দিন ঘুরতে যাবেন, এটা ওটা করতে যাবেন, আরো তো আপনাকে 500 টাকা কি পকেট খরচ দরকার। আবার দেখেন ঈদ উল আজহার ক্ষেত্রে আপনি দেখেন একটু ঠান্ডা খাবেন, কোল্ড ড্রিঙ্কস খাবেন, হ্যাঁ একটু কি খাবেন, রসমালাই খাবেন, একটু আইসক্রিম খাবেন, এই কাজগুলো। তাহলে দেখেন টোটালি এখানে আপনার 2,000 টাকা, 2,000 এখানে 2,000, মোট কত টাকা? 4,000 টাকা কিন্তু আপনি ব্যয় করতেছেন। তাহলে এই দুই ঈদের জন্য আপনার বরাদ্দ মনে করেন যে 4,000 টাকা। ইন জেনারেলি যদি আমি বলি যে দুই ঈদের জন্য বরাদ্দ আপনার কত টাকা? 4,000 টাকা। এখন কথা হচ্ছে ভাই, আপনার জীবন থেকে মনে করেন যে আপনার জীবনে কোনো ঈদ নাই, এই দুইটা ঈদকে আপনারা ত্যাগ করেন, যে আমার জীবনে আমি দুইটা ঈদকে কার জন্য উৎসর্গ করলাম? আমার বাবা মায়ের জন্য উৎসর্গ করলাম। একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন যে আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা আপনাকে খুশি রাখার জন্য তারা কিন্তু নতুন পোশাক কিনেনি, তারা কিন্তু ঈদ উদযাপন করেনি। হ্যাঁ, এমনও আছে পরিবার যে তারা কুরবানি দিতে পারেনি, তারা একটা মুরগি জবাই করেছে, সেই মুরগির মাংসটুকু বাবা মা না খেয়ে আপনাকে খাইয়েছে। তাহলে সেই বাবা মাকে খুশি করার জন্য আগামীতে যে দুইটা ঈদ আছে, এই দুই ঈদের আনন্দটাকে আপনি বাবা মায়ের জন্য একদম উৎসর্গ করে দেন। যাদের বাবা মা নাই, আপনি নিজের জন্য উৎসর্গ করেন। আপনি বাবা মায়ের জন্য না করে আপনি নিজের জন্য উৎসর্গ করেন, যে এত বছর আমি ঈদ উদযাপন করেছি, কিন্তু আমি এই দুইটা ঈদে কোনো আনন্দ করব না। আমি এই দুই ঈদের জন্য যে 4,000 টাকা বরাদ্দ ছিল, এই 4,000 টাকা আমি কার পিছে ব্যয় করব? এখানে আমি ব্যয় করব, এই জায়গাটাতে ব্যয় করব। 3,050 টাকা এখানে আমি ব্যয় করব। আপনি দেখেন না আপনার যে পরবর্তী জীবনে যে ঈদগুলো আসবে, সেই ঈদগুলো যে কতটা আনন্দের হবে, একটু থিঙ্ক করেন, একটু চিন্তা করেন গভীরভাবে, যে পরবর্তী যে ঈদগুলো, হ্যাঁ পরবর্তী ঈদগুলো দেখবেন যে আপনার জীবনে কি বয়ে নিয়ে আসে। হয়তোবা আপনার বাবা মা বাসায় আছে, ছোট ভাই বোন আছে, আপনার বাবা মা তাদের বুক ফেটে যায় ঈদের আনন্দ দেখে। আপনাকে কিন্তু মুখ ফুটে বলতে পারে না যে বাবা আমার পাঞ্জাবি নেই, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, তোমার মায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, মায়ের শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ি কিনে দাও। কখনো কি বলে?
কোনো বাবা মাই কিন্তু আপনাকে বলতেছে না, কিন্তু তাদের অন্তরটা ফেটে যায় যে আজকে যদি আমার সন্তানের একটা চাকরি থাকতো তাহলে হয়তো বা আমাকে এই বুড়ো এই ছেঁড়া পাঞ্জাবি পরে বা ছেঁড়া শাড়িটি পরে আমাকে কি করা হতো না, ঈদ পালন করা লাগতো না। তাদেরও কিন্তু অন্তর চায়, কিন্তু আপনি কিন্তু তারা কিন্তু আপনাকে বলে না, ঠিক আছে, তারা কিন্তু আপনাকে বলে না। কিন্তু আপনার বাবা মা রিক্সা চালায়, দিনমজুরি করে, তারপরেও কিন্তু আপনাকে যখন একবেলা নিরামিষ দিয়ে ভাত খেতে দিত, আপনি কিন্তু ভাত ছুঁড়ে ফেলেছিলেন যে আমি এই তরকারি দিয়ে খাবো না। কিন্তু আপনার বাবা মা কিন্তু কখনো আপনাকে বলে না যে বাবা এবার আমার কাপড়টা ছিঁড়ে গেছে, একটা কাপড় কিনে দে, একটা টিউশনি করে আমাকে সেই টাকা দিয়ে কাপড় কিনে দে। এই কথা কি আপনাকে বলে? এই কথা কিন্তু আপনাকে বলে না। তো এই জন্যই আপনারা মনে করেন যে আগামী যে দুইটা ঈদ আছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এখানে যে আপনি 4,000 টাকা বরাদ্দ রেখেছিলেন, ধরেন যে এই দুইটা ঈদকে আপনি উৎসর্গ করে দেন, এবার কোনো ঈদ নাই, এই টাকা দিয়ে আপনি কি করেন, এই কোর্সে আপনি এনরোল করে আমাদের যে দিক নির্দেশনাগুলো আছে, আমাদের যে শ্রদ্ধেয় যে স্যারেরা যে আপনাদের জন্য যে ক্লাসগুলো নেন, বিশেষ করে জাহিদ স্যার আছেন, সাজ্জাদ স্যার আছেন, এরপর হচ্ছে অভ্র স্যার আছেন, শাওন স্যার আছেন, রফিক স্যার, সোহাগ স্যার, এই সমস্ত স্যারেরা কিন্তু আপনার জন্য ব্যাপক পরিশ্রম করেন। তো তাদের দিক নির্দেশনা সবসময় তাদের সান্নিধ্যে থাকেন, তাদের দিক নির্দেশনা চলেন, তাদের যে ক্লাসগুলো আছে নিয়মিত করেন, ফাঁকিবাজি না করেন, প্রতিদিন ক্লাসগুলো করার চেষ্টা করেন, নোট করেন, এই কাজগুলো করেন। দেখবেন আপনার যে পরবর্তী ঈদটা আছে না, পরবর্তী ঈদে আপনি আপনার মাকে 40,000 টাকা দিয়ে কি দিবেন। পরবর্তী দেখা যায় যে পরবর্তী ঈদ আসতে আসতে আপনি যদি চাকরিতে জয়েন করেন, তারপরের বছর ঈদে এই 12 মাসে আপনি দেখা যাচ্ছে যে কত হাজার টাকা, প্রায় 2-3 লাখ টাকা বেতন পাবেন। এখান থেকে 40,000 টাকা দিয়ে আপনার মাকে একটা কি দিবেন, একটা বেনারসি শাড়ি কিনে দিয়ে দিবেন। দেখবেন আপনার মা যে দোয়াটি করবে, দেখবেন আজ মানে আপনার জীবনটাই কি হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি চিন্তা করেন যে আমি এবছর 4,000 টাকা দিয়ে কি করব, আমি ঈদ আনন্দ না করে আমি এখানে এনরোল করে আমি কি করব, যখন চাকরিটি পাবো আমার 40,000 টাকা দিয়ে আমার মাকে একটা বেনারসি শাড়ি কিনে দিব, আমার বাবাকে কি কিনে দিব, একটা সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিব। দেখবেন, বা আমার নিজের হয়তো বা এবছর আমার একটা ভালো কাপড় চোপড় নাই, আমি বন্ধুদের সাথে মিশতে পারি না, আড্ডা দিতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, তো আমি কি করব, যখন আমি হব, তো এবার আমি এতদিন কষ্ট করেছি, এবার আমি ঈদ পালন করলাম না, আমি পুরোনো জামা কাপড় দিয়ে ঈদ পালন করলাম, তাহলে কি হবে, আমি পরবর্তীতে যখন প্রাইমারি চাকরিটি পাবো তখন পরিবার পরিজন নিয়ে সকলের সাথে আনন্দ করব। আর আপনারা যে বয়সটাতে আছেন, এই বয়সে কিন্তু এখন আর ওইরকম না যে নতুন একটা জামা দিলে খুব খুশি লাগবে। এটা এমন একটি বয়স যে বয়সে কি হয়, অন্যকে দিতে ভালো লাগে। এখন কিন্তু নিজে নিতে ভালো লাগে না, অন্যকে দিতে ভালো লাগে। তো এতক্ষণ আপনাদেরকে দীর্ঘ 1 ঘন্টা ধরে আপনাদেরকে আটকিয়ে রেখেছি। তো পাশাপাশি যারা নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতাটাকে, নিজের দক্ষতাটাকে যাচাই করতে চান, তারা চাইলে আমাদের প্রাইমারি ডায়মন্ড যে এক্সাম লাইভ ব্যাচ আছে, এটিতে ভর্তি হতে পারেন। মাত্র 100 টাকা ফি। 100 টাকা ফিতে 2025টি প্রশ্নের পরীক্ষা আপনি দিতে পারবেন, 2 মাস মেয়াদ। এবং এখানে যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে কি, যে আপনি 2025টি প্রশ্নে একদম ব্যাখ্যা সহ পাবেন। বুঝতে পেরেছেন, ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। তো এই জন্য আমাদের যে নম্বরটি আছে, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন অনায়াসী। এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, একদম চার্জ ফ্রি। যে কোনো তথ্য, শুধু যে ভর্তি হবেন তাই না, যে কোনো চাকরির তথ্যের জন্য আপনি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। চাইলে এটা কি নম্বরটি কি করে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাদের প্রয়োজন, ঠিক আছে। এরপর দেখেন, যারা এই যে কোর্সগুলো সংক্রান্ত বা বিভিন্ন ফ্রি, আপনাদের কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে ফ্রি সার্ভিস রয়েছে, মানে ওয়েবসাইটের মধ্যে আপনারা এই ফ্রি সার্ভিসগুলো উপভোগ করতে পারেন বিদ্যাবাড়ি.com ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, পাশাপাশি যে বিষয়টি আছে যে বিদ্যাবাড়ি যে ফেসবুক যে পেজটি আছে, এই ফেসবুক পেজেও আপনারা কি করতে পারেন, ভিজিট করে আমাদের যে লাইভগুলো আছে, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার, অভিজ্ঞতা সম্পন্ন যে স্যাররা আছেন, সেই স্যারদের লাইভগুলো অবশ্যই উপভোগ করেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত পত্রিকার পাতা থেকে শুরু করে অনেক কার্যক্রম যায়, সেগুলো আপনারা উপভোগ করবেন। তো শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী বন্ধুরা যারা এতক্ষণ যুক্ত ছিলেন, প্রাইমারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, তাদেরকে অনেকক্ষণ ধরে, দীর্ঘ 1 ঘন্টা ধরে আপনাদের সামনে বকবক করে যাচ্ছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, বিদ্যাবাড়ির সাথে যুক্ত থাকার জন্য। তো পরবর্তী যে আয়োজনগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।